আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি ২৬০০ কোটি টাকা, বলছে ব্যবসায়ীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, প্রত্যাশা বিএনপির। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আশা জামায়াতের। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কান্ডারি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ৮৫তম জন্মদিন আজ। দেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতে সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে আসছি বিস্তারিত সংবাদে। জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান এনসিপি সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচনের আগে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশে কখনো রোদে পুড়ে আবার কখনো বৃষ্টিতে ভিজে সমাবেশ সফল করেন কর্মী সমর্থকরা। বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় সংগঠনের নেতা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধান উপদেষ্টার কিছু ভূমিকায় জনগণের মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, মৌলিক সংস্কার নিয়ে গড়িমসি করা হবে জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানির শামিল। মৌলিক সংস্কারে কেউ কেউ গড়িমসি করছেন, এটা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। এবার ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি, যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি। মঞ্চে যারা আছে যদি মুনাফিকি না করি, মুখের এবং কাজের কথা যদি একসাথে থাকেন, মুখের সাথে কাজের যদি মিল থাকেন, আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি, আগামীতে ক্ষমতায় যাবে ইসলাম, ক্ষমতায় যাবে ইসলাম। এ সময় এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচন সংখ্যানুপাতিক পদ্ধতিতে করা, রাষ্ট্র সংস্কার ও গণহত্যার জন্য শেখ হাসিনার বিচার নিশ্চিত করা ছাড়া জাতীয় নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশকে যদি নতুন কাঠামোতে পরিচালিত করতে হয়, অবশ্যই পিআর পদ্ধতির বাস্তবতা নিয়ে আমাদের সকলকে গভীরভাবে ভাবনা করতে হবে। বাস্তবায়নের পথ আমাদেরকে অন্বেষণ করতে হবে। আমাদের এই বাংলাদেশের ২৪-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। তাই আমরা বলতে চাই, কোন দু একটি দলের উপরে ভিত্তি করে দু একটি দলের কথায় সংস্কারের নকশায় পরিবর্তন আনা যাবে না।
সমাবেশে নেতারা জুলাই অভ্যুত্থানের ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। মানুষের এই উপস্থিতি বলে দিচ্ছে নতুন এই বাংলাদেশের নতুন কারো নেতৃত্ব দরকার। তারা বলছেন এদেশে অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধের জন্য ইসলামিক কোনো দলের ক্ষমতায় আসা উচিত। তাই সকল ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জোর আহ্বান জানান তারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের নামে জাতীয় নির্বাচনে বিলম্বিত বা অনিশ্চিত করার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রপ্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সংখ্যানুপাতিক হারে জাতীয় নির্বাচনের বিষয়ে সংস্কার কমিশনের বৈঠকে কোনো ঐক্যমত্য হয়নি। সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব সবাই মেনে নেবে এমনটা ভেবে থাকলে কখনো সংস্কার প্রশ্নের সমাধান আসবে না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়। উল্লেখ করে বিএনপি নেতা বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের প্রয়োজনে এটি চলতেই থাকবে। সংস্কার কমিশনে আমাদের সাথে যেভাবে আলোচনা হয়েছে, সেই পিআর পদ্ধতির নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। তাছাড়া তাদের এমপিদের কাছে তারা যে যাবেন, তারা নির্ধারিত কোনো ব্যক্তিকে খুঁজে পাবেন না। আর আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন, তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। চেয়ারম্যানের পদত্যাগের আগে সরকারের সাথে আলোচনার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাকর্মীরা। দুপুরে ব্রিফিংয়ে সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক এ ঘোষণা দিয়ে আগামীকালও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এ সময় তিনি জানান, আন্দোলনকারীরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নয়। এদিকে আন্দোলন চললেও আন্তর্জাতিক যাত্রী সেবায়ের আওতামুক্ত রয়েছে। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আগারগাঁওয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করে বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য রাজস্ব কর্মকর্তা ও কর্মচারী। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই রাজস্ব ভবন এলাকায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আন্দোলনকারীদের এনবিআর ভবনে ঢুকতে বাধা দিলে তীব্র রোদ ও বৃষ্টি উপেক্ষা করে সড়ক ও ফুটপাতে অবস্থান নেন তারা। তারা আমাদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। এটা আসলে এনবিআর ইতিহাস তথা সারা বাংলাদেশের ইতিহাসে এটি একটি ন্যাক্কারজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এনবিআর সংস্কার ইস্যুতে যে কোনো সময় অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসতে রাজি বলে জানান আন্দোলনকারীরা। তবে চেয়ারম্যানকে অপসারণের আগে কোনো আলোচনা নয় বলে জানান তারা। সকল অংশীজনকে সাথে নিয়ে আমরা যেন এই অর্ডিন্যান্স সংশোধন করতে পারি, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই, সরকারের সহযোগিতা চাই। এদিকে ব্যবসায়ীরা এনবিআর চেয়ারম্যানের অপসারণ না করার ব্যাপারে যে বিজ্ঞপ্তি দিয়েছে তার সমালোচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সংস্কার ঐক্য পরিষদের নেতারা। কি কারণে পতিত ফ্যাসিবাদী সরকারের দোসর একজন আমলার অপসারণ ব্যবসায়ী সমাজ কাম্য নয় বলেছেন, সেটি তাদের প্রেস বিজ্ঞপ্তিতে তারা খোলাসা করেননি। জাতীয় রাজস্ব বোর্ড গড়ার লক্ষ্যে সার্বিক সংস্কার, রপ্তানি আয় বৃদ্ধি ও রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই। ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা না হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য এনবিআর এর সকল অফিসে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চালিয়ে যাবেন তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কারের নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে প্রতিদিন অর্থনীতিতে প্রায় ২৬০০ কোটি টাকার ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর অচল অবস্থা নিয়ে রাজধানী একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ সহ ১১টি শীর্ষ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের যৌথ সংবাদ সম্মেলনে অর্থনীতি ও ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে জানিয়ে তারা বলেন, এ আন্দোলন ক্ষমতা এবং টাকা বন্টনের আন্দোলন। দেশের অর্থনীতির স্বার্থে
আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকট সমাধানের দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট করছেন শরফুল আলম। আমরা সেমিনার করব, আমরা অংশীজনের মতামত। রাজস্ব খাতের সংস্কার ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে মার্চ টু এনবিআর কর্মসূচি করছেন আন্দোলনরত কর্মকর্তারা। 14 মে থেকে টানা কলম বিরতি ও সবশেষে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে ব্যাহত হচ্ছে রাজস্ব প্রদান সহ আমদানি রপ্তানি প্রক্রিয়া। অর্থ বছরের শেষের দিকে রাজস্ব জমা দেওয়ার হার বাড়লেও বর্তমান প্রেক্ষাপটে তাও ব্যাহত হচ্ছে জানিয়ে ব্যবসায়ী নেতারা শর্ত ছাড়া এনবিআর কর্মকর্তাদের কাজে ফেরার আহ্বান জানান। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। প্রতিদিন হলো 2,500 থেকে 2600 কোটি টাকার মতো ডিস্ট্রাকশন হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনর্মাস। এনবিআর আধুনিকায়নে চেয়ারম্যানের অপসারণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে চলমান সংকট মোকাবেলায় সরকার চাইলে ব্যবসায়ীরা মধ্যস্থতা করতে আগ্রহী বলেও জানান উদ্যোক্তারা। ব্যবসায়ীরা এনবিআর আন্দোলনে ইন্ধন দিচ্ছেন অর্থ উপদেষ্টার এমন বক্তব্যেরও নিন্দা জানান তারা। পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে, আমার জানা মতে পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া। এইটা হতে পারে না, এটা একটা বড় বিপর্যয় আমাদের জন্য। পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে। অ্যাজ এই ধরনের একটা আত্মঘাতী সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া উচিত। তারা তো এই দেশের নাগরিক। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে এনবিআর আন্দোলন বন্ধ না হলে আমদানি রপ্তানি বাণিজ্যে প্রতিনিয়ত ক্ষতির পরিমাণ বাড়বে বলেও আশঙ্কিত তারা। দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সবকিছু। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সরকারি প্রয়োজনীয় সংস্কার শেষে প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজন করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত 36 দিনের কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানস্থল বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। রিজভী বলেন, জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে শেখ হাসিনার মতো আর যাতে কোনো শাসকের জন্ম না হয় সেজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। দাবি করেন ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আলোচনা সভা, শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান, আলোকচিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন। যে নির্ধারিত সময়ের কথা বলেছি তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দলীয় কর্মসূচি ঘোষণার পর তিনি একথা বলেন। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী 19 জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ও 5 আগস্ট দেশব্যাপী গণমিছিল সহ মাসব্যাপী কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে। বড় আকাঙ্ক্ষা পূরণে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে যে জাতীয় নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে এই জাতি যাত্রা শুরু করেছে, গণমাধ্যম তার এই অসাধারণ নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখবে। তরুণ প্রজন্মকে প্রতিহত করতে পারে বাংলাদেশে এমন কোনো শক্তি নেই বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে বুলেট নয়, ব্যালটের শক্তি বিজয়ী হবে। গণমাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে স্বাধীন মিডিয়া কমিশন গঠনের দাবি জানান নাসির উদ্দিন পাটোয়ারি। আন্তর্জাতিক এসএমই দিবস উপলক্ষে এনসিপির অঙ্গ সংগঠন ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ক্ষুদ্র ব্যবসায়ীদের
স্বার্থ রক্ষা করতে হবে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বড় ব্যবসায়ীদের সাথে রাজনৈতিক দলের নেতাদের সমঝোতার মাধ্যমে দেশে মাফিয়া রাজত্ব তৈরি হয়। দেশ গঠনে মিডিয়া, ব্যাংক ও ব্যবসায়ী মাফিয়া চক্র ভাঙতে হবে। বাংলাদেশের বড় বড় দলের সামনে এখন আমরা দাঁড়িয়ে গিয়েছি। একটি দল গিয়েছে, আরেকটি বড় দল আমাদেরকে ধরার জন্য অপেক্ষায় আছে। হাজার ধরনের কিন্তু চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরাও যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা পার্লামেন্টে যাব এবং সরকার গঠন করব। এটাতে বাংলাদেশের 18 কোটি মানুষের কোনো সন্দেহের কোনো অবধারণা রাখার প্রয়োজন নেই। আমরা বলেছিলাম বাংলাদেশে একটা বুলেটের রেভলিউশন হয়েছে, আগামীতে হলো ব্যালটের রেভলিউশন হবে। এই তরুণ প্রজন্মকে সেই ব্যালটের রেভলিউশনে বাংলাদেশের কোনো শক্তি নাই যারা প্রতিহত করতে পারবে। ইনশাআল্লাহ আমরা জয়ী হব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 85তম জন্মদিন আজ। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। অর্থনীতিতে পড়ালেখা শেষে শিক্ষকতা দিয়ে পেশাগত জীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতি পান সামাজিক ব্যবসার দিকপাল হিসেবে। দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে প্রথম বাংলাদেশি হয়ে নোবেল পুরস্কার লাভ করে পুরো দেশকে গর্ব করার উপলক্ষ এনে দেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এই নোবেল বিজয়ী। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মৌলিক সংস্কার নিশ্চিত করে দেশের সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। বিস্তারিত একরামুল হক সায়েমের রিপোর্টে। ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে লড়াকু এই মানুষটি এখন লড়াই সংগ্রাম করছেন নতুন বাংলাদেশ গড়তে। শিক্ষক, সামাজিক ব্যবসার দিকপাল কিংবা নোবেল বিজয়ী, সবকিছু ছাপিয়ে তার এখন বড় পরিচয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বৈষম্যহীন বাংলাদেশের ভিত্তি রচনার নেতৃত্ব দিচ্ছেন এই নোবেল বিজয়ী। আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। পরাজিত শক্তি এবং তাদের সহযোগীরা ওত পেতে বসে আছে আমাদের ছোবল মারার জন্য। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেলে শিক্ষার্থী, সুশীল সমাজ ও রাজনৈতিক দলের আহ্বানে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের হাল ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে বিচার, সংস্কার ও নির্বাচন তার সরকারের প্রধান ম্যান্ডেট হলেও অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা পক্ষের দাবি আদায়ের আন্দোলন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ডক্টর ইউনূসের সরকারকে। নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে কিংবা সরকারের সাথে দূরত্ব তৈরি হলেও আবার ক্ষণিকের মধ্যেই এক টেবিলে এক কাতারে আসে নোবেল বিজয়ীর ক্যারিশম্যাটিক নেতৃত্বে। এরকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্যে থেকে আসবে। 1940 সালের 28 জুন চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিতে পড়ালেখা শেষ করে পেশাগত জীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। পরে দরিদ্র মানুষের জীবনমান পাল্টাতে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে শুরু করেন নতুন এক লড়াই। সামাজিক ব্যবসার মাধ্যমে দরিদ্রতার বিরুদ্ধে তার এই লড়াই কেবল দেশে নয়, ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। জোবরা গ্রামের নবযুগ খামার থেকে পর্যায়ক্রমে 1976 সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। পরে এই ব্যাংককে সাথে নিয়ে শান্তিতে নোবেল পান তিনি। ভূষিত হন বিশ্বের প্রায় 150 পুরস্কারে। এই তত্ত্বকথার চাইতে সরাসরি মানুষের সাহায্যে এগিয়ে আসা বরং ভালো একটা তবে নিজ দেশেই 1.5 দশকেরও বেশি সময় ধরে কোণঠাসা ছিলেন নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে, ছিলেন গ্রেপ্তারের আশঙ্কায়ও। এর আগে নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম শুরু করে পরে পিছু হটেন তিনি। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে রোষানলে পড়েন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কখনো সরকারের তীব্র সমালোচনা শোনা যায়নি নোবেল বিজয়ীর কণ্ঠে। কেবল সামাজিক ব্যবসা নয়, দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ দূর করে 3-0 পৃথিবী গড়ার তার তত্ত্ব কার্যকর মডেল হিসাবে প্রশংসিত বিশ্বজুড়ে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।
আগামীর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একদিনের সফরে খুলনায় এসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। একই সাথে জানান, চীনা কোম্পানির মাধ্যমে মোংলা বন্দরকে আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের শিকার খুলনা অঞ্চলের মানুষের পুনর্বাসন ও সুপেয় পানির ব্যবস্থার জন্য অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রেস সচিব জানান, এই মুহূর্তে খুলনায় পাইপলাইনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে জনগণকে আমাদের ইতিহাসের একটা সবচেয়ে ভালো ইলেকশন উপহার দেওয়া। আমরা আশা করছি এটা প্রশাসনকে সাথে নিয়ে, পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে, আপনারা সাংবাদিক আছেন তাদেরকে সাথে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশন আমরা করতে পারব। নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানী এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। এ সময় তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে বিচারের মুখোমুখি দাঁড় করানোর কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের জয়গান গাইতেই হবে। তবে জাসদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে হটকারিতা করলে ইতিহাস ক্ষমা করবে না। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে, মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে রক্ষা করেছে। যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার নিষ্পত্তি হয়েছে, তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে, দেশবাসী আশা করে তিনি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। বিগত সময়ের মতো বেগম খালেদা জিয়া ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশে পুনরায় তিনি নির্বাচিত হবেন। নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে জড়িত সকলের বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না। এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কি সুবিধা তিনি পেয়েছেন। বিতর্কে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগস্ট থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 2টি জোনে পরীক্ষামূলকভাবে বুয়েটের ডিজাইনে নির্মিত অটোরিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ব্যাটারি চালিত রিকশার চালকদের প্রশিক্ষণ দিতে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি একথা জানান। গণঅভ্যুত্থানে রিকশা চালকদের ভূমিকা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাদেরকে সমাজের মূল ধারায় ফেরাতে এবং রাজধানীর শৃঙ্খলা রক্ষায় সরকার এ উদ্যোগ নিয়েছে। এ সময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 1 লাখ রিকশা চালককে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আমরা প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবো এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক
ওটা অ্যাসেসমেন্ট করবে আমাদের দুই সিটি কর্পোরেশন। নির্দিষ্ট সংখ্যক অটোরিকশার মাধ্যমে শুরু করব এবং এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয় কিংবা মাঝে মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা আর থাকবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বছর পার হতে চললেও এখনো ঝুলে আছে বহুল প্রত্যাশিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। সব অংশীজনদের সাথে আলোচনা শেষ হলে চূড়ান্ত হবে মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচনের দিনক্ষণ। এটিএন বাংলাকে এসব কথা জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসিমউদ্দিন। তবে নতুন বাংলাদেশে ডাকসুতে স্বচ্ছ প্রক্রিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবি সব ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। ২৪-এর গণ অভ্যুত্থানের ৯ দফার অন্যতম দাবি ছিল ক্যাম্পাসে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন দেয়া। যদিও ৫ আগস্ট পরবর্তী সময়ে এই দাবি বাস্তবায়নে ছিল না বেগবান কোনো গতি। জুলাই আন্দোলনের বছর ঘনিয়ে এলেও নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের। ২৯ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল সবশেষ ছাত্র সংসদ নির্বাচন। গত ৬ বছর নিজেদের প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। তবে ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকলেও এই ইস্যুতে ঐক্যবদ্ধভাবে জোরালো দাবি তুলতে পারেনি ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। যে ছাত্র সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে যাতে করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সেখানে ফুটে ওঠে। ডাকসুতে কিন্তু আসলে যে ভিসির যে একক ক্ষমতাটা রয়েছে সেই একক ক্ষমতাটা কমিয়ে আনার ব্যাপারে কিন্তু আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। লোক দেখানো নির্বাচন চাই না, ডাকসু আমাদের অধিকার। কোনো রকম আনুষ্ঠানিকতার জন্য যে এটা করা হইলো কোনো মতে, এটা না। কিন্তু কবে হওয়া উচিত ডাকসু নির্বাচন? ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতির সোজা সাপটা জবাব, অতি দ্রুতও নয় আবার বেশি দেরিতেও নয়। অন্যদিকে এই ডাকসু নির্বাচন আরও আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি। নিয়ম নীতি অনুসরণ করে পরবর্তীতে ১ বছর পর পর যাতে ডাকসু নির্বাচন হয়, দ্রুতও নয় বেশি দেরিতেও নয়। একটা সুন্দর টাইমলাইনে ডাকসু নির্বাচন হলে ভবিষ্যতে ডাকসু নিয়ে আর কখনো কাদা সরাসরি হবে না। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেক দেরি করে ফেলেছে বলে আমরা মনে করি এবং এই জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট দুর্বলতার পরিচয় দিয়েছে। আমরা আশাবাদী থাকতে চাই। এরই মধ্যে ডাকসু নির্বাচন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ ১০ সদস্যের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেশ কয়েকটি ধাপে সকল অংশীজনদের সাথে বৈঠক করছেন তারা। এক একজনের চাওয়া এক এক রকম, সবগুলো চাওয়াকে আমাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। জুলাই হচ্ছে কি আগস্টে হচ্ছে, এটা অংশীজনদের সাথে আলাপটা সেরে নিই। সো আপাতত কোনো সংখ্যা দেখতেছি না, আর বাকিটা উপরওয়ালার হাতে। এবছর নতুন 4টি পদ সহ মোট 28টি পদের বিপরীতে লড়বেন প্রার্থীরা। মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু নির্বাচন তার গন্তব্যে যাত্রা শুরু করলেও এখনো অজানা তার গন্তব্যে পৌঁছানো, অর্থাৎ এখনো দিনক্ষণ ঠিক হয়নি ডাকসু নির্বাচনের। তবে বেশ কিছু ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই জুলাইয়ের মধ্যেই ডাকসু নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার দাবি তুললেও সাধারণ শিক্ষার্থীদের বেশিরভাগই বলছেন অন্তত এই ডাকসু নির্বাচন নিয়ে যেন কোনো তড়িঘড়ি না হয়। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নানা আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল রামাদা কালার্স মাল্টিমিডিয়া বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজধানী ঢাকার বেইলি রোড অফিসার্স ক্লাবে বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অফিসার্স ক্লাব ঢাকার ভাইস চেয়ারম্যান এম.এ. রাজেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত শিকদার বদিউজ্জামান ও এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পী, পপ সম্রাট ও কালার্স মাল্টিমিডিয়ার উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ। অনুষ্ঠানের পরিচালনা করেন কালার্স মাল্টিমিডিয়ার পরিচালক ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা।
বিশ্ব ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প দিবস 2025 উপলক্ষে সারা দেশ থেকে 7 উদ্যোক্তা গ্রাহককে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। ঢাকার একটি হোটেলে আয়োজিত উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শীর্ষক অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। প্রাইম ব্যাংক সক্রিয় ঋণ গ্রহীতার মধ্য থেকে 6 জন এসএমই উদ্যোক্তা এবং একজন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ এই সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই এসপিডি পরিচালক নওশাদ মোস্তফা। কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক নাজিম হাসান সাত্তার। উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি এর প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান এর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারে খেলার খবর। ক্রিকেটকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন মন্তব্য করেছেন বিসিবি প্রেসিডেন্ট ও অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। সকালে রংপুরে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। ক্রিকেটের উন্নয়নের জন্য বিভাগীয় শহরগুলোতে বিসিবির সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক রবিউল ফয়সাল, ক্রিকেটার নাসির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎসবে খুদে ক্রিকেটারদের ম্যাচ, বোলারদের গতি পরীক্ষা, কমেন্ট্রি স্কিল, হিট দ্য স্ট্যাম্প ও আর্ট কম্পিটিশন সহ দিনব্যাপী নানা আয়োজন ছিল। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জোটবদ্ধ ইসলামী দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে মুফতি সৈয়দ রেজাউল করিম। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালুর দাবি। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের আগে কোনো আলোচনা নয়, জানালেন ঐক্য পরিষদ নেতারা। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলবে, দিনে ক্ষতি 2600 কোটি টাকা, বলছে ব্যবসায়ীরা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে, প্রত্যাশা বিএনপি। দ্রুত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আশা জামায়াতের। শান্তিতে নোবেল জয় থেকে রাষ্ট্র পুনর্গঠনের কান্ডারি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের 85তম জন্মদিন আজ। দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনই এখন তার বড় চ্যালেঞ্জ। এবং এখনো চূড়ান্ত হয়নি বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের সময়সূচি। নানা অজুহাতে সময় ক্ষেপণের অভিযোগ। অংশীজনদের সাথে আলোচনার পর চূড়ান্ত হবে দিনক্ষণ, বলছে কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।